মাটি নষ্ট হয় কখন? ৫ ভাগ আপনার অর্গানিক পদার্থ থাকবে, জৈব পদার্থ থাকবে। যদি এটাতে মাটিতে ১ ভাগের নিচে আসে বা 0.5 এর নিচে আসে, এটা হলো অনুপযোগী। যখন আপনার জৈব পদার্থ থাকবে না মাটিতে, আপনি মাটি সঠিকভাবে করবেন না, তখন এরকম মাটি শক্ত হবে। মাটি যখন শক্ত হবে, এই মাটি শক্ত আপনি হাত দিয়ে করতেছেন, কিন্তু আপনার শেকড় তো এই মাটি শক্ত মাটি কি ভেদ করতে পারবে? এটা মাটিটা প্রায় এই শক্ত করতে যে ৩০-৩৫ বছর আপনার কষ্ট করতে হয়েছে, মানে খারাপ প্র্যাকটিস করে খারাপভাবে মাটিটা পরিচর্যা করতে করতে এই কষ্টটা হয়েছে। মাটি ভালো মাটি যেটা, মানে মাটির মতো যদি থাকতো, মাটি মোলায়েম থাকতো, মোমের মতো নরম থাকবে। কিন্তু আমরা এইভাবে করতে করতে মানে সিস্টেম লস করতে করতে মাটিটাকে শক্ত করে ফেলছি। বুঝতে পারছি? মাটির মধ্যে মাটি নরম থাকবে। আপনি যেখানে যাবেন, আপনি হলো নর্মাল একটা বিশেষ করে যদি কোনো বা আপনি ইয়াতে যান, আপনার এলাকার যে কোনো জায়গায় জঙ্গলের মধ্যে যান, হ্যাঁ, ওইখানকার মাটিটা খেয়াল করবেন যে ওইখানে তো এত কিছু করতে না, ওইখানকার মাটি কি শক্ত? হাত দিয়ে বাঁধা যায়, ঠিক আছে। যখন আমাদের এই বাজে প্র্যাকটিসগুলো আমাদের ঢুকাইছি, আমাদের উদ্দেশ্যে, কমার্শিয়াল উদ্দেশ্যে ঢুকাইছি, তখন মাটিটাকে নষ্ট করতেছি। এবং এই মাটি নষ্ট করার জন্য আমরা মানে প্রতিনিয়ত সেই কাজগুলো করি। মাটি নষ্ট করার জন্য ঢেল যেটা আমরা যেটা বলছি, ও যদি মাটি ঠিক হয়ে যায়, ঢেলটা অটো ওইভাবে সমান হয়ে যাবে মাটিতে। হ্যাঁ, মাটিতে তো আপনি যেটা ভালো মাটি, সে অটোমেটিক ওইখানে কেঁচো থাকে, বড় ভালো মাটিতে কেঁচো থাকে, অণুজীব থাকে। ওই মাটি কেঁচো যখন করে, কেঁচো মাটি দেখবেন যে কেঁচো যখন করবেন, ওই মাটি এমনিতেই ভুরভুরা থাকবে, মাটি এমনিতেই ভালো থাকবে। স্যার, মাটির বিষয়ে যেহেতু কথা হচ্ছে, আমার আরেকটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যেটা সচরাচর মানে মানে বাপদাদার নিয়ম অনুযায়ী, মানে আমরা যেটা শিখছি আর কি, আমরা ট্রাক্টর দিয়ে ৩-৪টা চাষ দিই, মানে ভুট্টা লাগানোর জন্য 3টা দেই, 4টা দেই, মিনিমাম 3টা তো দেই, মাটিটাকে পুরো নরম করার জন্য। তাহলে আমি যদি এখন এটা থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমার একটা চাষ দিলেই হবে, মানে আমার শুধু 20টা গাছ মাটিতে, আমার আর দেওয়ার দরকার নেই। আপনার ওই মাটিতে প্রথম যে বিষয়টা কাজ করতে হবে, যে মাটিতে পর্যাপ্ত অণুজীব আনার জন্য বা দেশি কেঁচো আনার কাজটা করতে হবে। আপনার চাষের কাজ করবে দেশি কেঁচো, মানে চাষ নিয়ে আমার টেনশন করতে না 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 না, মাটি এমনি ডেভেলপ ঢুকাই দিতে পারলেই হলো। না, সেটাই বলতেছি যে মাটিতে এই আপনার যদি আপনার জৈব পদার্থের পরিমাণটা বাড়ে যায়, যথাযথ যে অণুজীবগুলো থাকার কথা সে যদি থাকে, অটোমেটিক এই চাষ নিয়ে আপনার তত বেশি থাকবে না। যখন আপনার এইগুলো ঘাটতি থাকে, কেঁচো নাই, অণুজীব নাই, তখন আপনি ওই কেঁচোর কাজ করতেছেন, আপনি হলো এই জন্য বড় বিষয় হচ্ছে যে অন্তত বছরে অন্তত একবার, মানে সারা ওয়ার্ল্ডে যদি আপনি ভালো যদি বলেন যে সার বলেন, হ্যাঁ, বছরে একবার ডাল জাতীয় ফসল আপনাকে মাটিতে করা। যেখানে ডাল জাতীয় ফসল যেখানে যে মাটিতে আসে, আপনারা খেয়াল করে দেখবেন ওই মাটিটা অন্যরকম থাকে মাটি। আপনি ধনসা বছরে 40 দিনের জন্য অন্তত একবার ধনসা, তাহলে এই সমস্যাগুলোর সমাধান আপনি অটো পেয়ে যাবেন। এই যে ডাল জাতীয় ফসল যখন করবেন, তার পাতা সে ফেলায় দেয়, শরীর থেকে ফেলায় দিয়ে মাটিতে যোগ হয়, তার শেকড় ওই মাটিটাকে নরম করার জন্য ছিদ্র করে দেয়। তারপর সে ডাল জাতীয় ফসলের মধ্যে আপনার প্রায় মানে 5 ভাগ থাকে হলো কার্বন, আর 1 ভাগ থাকে হলো নাইট্রোজেন। নাইট্রোজেন এবং কার্বন দরকার হয় কিন্তু আমরা হিউমাস তৈরি হইতে, যে 80 ভাগ আপনার 100 ভাগ 10 ভাগ দরকার হয় হলো আপনার কার্বন, আর 1 ভাগ দরকার হয় নাইট্রোজেন একটা হিউমাস তৈরি করতে গেলে। সেখানে ডাল জাতীয় ফসলে হিউজ পরিমাণ হলো নাইট্রোজেন থাকে। যখন আপনি ডাল জাতীয় ফসল চাষ করবেন, তখন অটোমেটিক মাটি এটা ডেভেলপ থাকবে। বুঝতে পারছি? প্রয়োজনে যেমন হইতে পারে ভুট্টা লাগাইছেন, হ্যাঁ, ভুট্টা লাগানোর পর ভুট্টার আগাছা পরিষ্কার করার জন্য আমরা তোজ্জো শুরু করে দিই। এমন হতে পারে যে ভুট্টা লাগাইছেন, ভুট্টা লাগার পর খেসারি কালাই আছে না, হ্যাঁ, খেসারি কালাই আপনি ফেলাই দিলেন, ছিটাই দিলেন বিঘাতে 2-3 কেজি ছিটাই দিলে সে হলো কি খেসারি কালাই, ভুট্টা তো উঠে যাবে 5 ফিট, ভুট্টা গাছ যখন উঠে যাবে এই পরিমাণ, খেসারি কালাই নিচ দিয়ে তখন এই পরিমাণ থাকবে, না না জন হবে না, সে তার মতো কাজ করবে। ওটা আপনার অটো মালচিং কাজ হয়ে গেল, বলুন না, মালচিং দিব কি করে, সে ঢেকে থাকবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি হলো ওই যখন পুরা ভুট্টা গাছ ছায়া যাবে, আপনি সুন্দরভাবে খেসারি আপনি হলো আপনার গরুকে খাওয়াইলেন, গরু খাইলে গরুর আদর্শ খাবার তো এই খেসারি কিন্তু, হ্যাঁ, আপনার গাছ উঠে গেল, তাহলে আপনার এখানে আগাছা মারার জন্য ওষুধও দিতে হলো না, মাটিও নরম থাকলো, পানিও দিতে হবে না। বুঝতে পারছি? হ্যাঁ, গাছ হবে তো, গাছ হবে। যেহেতু ভুট্টা লাগাই দিলেন, হ্যাঁ, ভুট্টা আপনি লাগাই দিলেন না, আপনি বেড করে লাগাই দিলেন, সেদিন আপনি খেসারি ছিটিয়ে দিবেন। হ্যাঁ, খেসারির কালাই তো ভুট্টার দানার থেকে আগেই জার্মিনেশন হবে,
জার্মিনেশন হওয়ার পর ভুট্টা গাছ তো আপনার হলো সারি থেকে সারি প্রায় 3 ফিট দূরে, অটোমেটিক আপনার হয়ে যাবে। বুঝতে পারছি? আপনার আপনার হলো খেসারি কালে ধরবে কয়টা, এটা একটা ফ্যাক্ট সুযোগ, কিন্তু আপনার তো ওইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনাকে ঢেকে রাখা, মাটিটাকে কাভার করা। হ্যাঁ, মাটি তখনই শক্ত হয় যখন হলো ডাইরেক্ট সানলাইট পড়ে মাটিতে। হ্যাঁ, মাটিতে কোনো ঘাস নাই, কোনো কিছু নাই, সানলাইট পড়ে, সূর্যের আলো পড়ে। যে কোনো মাটি যখন আপনার 35 ডিগ্রির উপরে যদি তাপমাত্রা হয়, তখন ওইখানকার যে কার্বন, অর্গানিক কার্বন, সেটা আর থাকে না, সেটা হয়ে সূর্যের আলোতে উপরে উঠে চলে যায়, কোনো অণুজীব থাকে না, ডেড মাটি হয়ে যায়। আর আপনি যেটা মাটির কথা বলতেছেন, এটা হলো মাটি মানে খারাপ মাটি, মানে ওটাকে বলে বন্দা মাটি। ঠিক আছে, এই বন্দা মাটিটাকে কীভাবে আরও ভালো মাটি করা যায়, যদি আপনার জৈব পদার্থ যদি 1%ও থাকে, ও মাটিতে আপনি ফসল ঘরে নিয়ে এখন যে পরিমাণ নেন, তার থেকে কত পরিমাণ ফসল নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে ওইটা বাড়ার জন্য কি করতে হবে আমাদেরকে? এই যে ধনচা করতে হবে, ডাল জাতীয় ফসল করতে হবে। তারপর হলো হ্যাঁ, ওটা বিভিন্ন সিস্টেম আছে। 40 দিন হয়ে গেলে আপনার হলো ইয়া করে দিলেন, আপনি হলো যদি ফসলের মধ্যে করেন তাহলে কেটে ফেলা দিয়ে মালচিং করে দিতে পারেন, চাষ দিয়ে দিতে পারেন। এটা আপনার কৌশলের উপর কীভাবে আপনার কোন মাটি কোন কন্ডিশনে আছে। ঠিক আছে, কিন্তু চাষ দিলে কিন্তু আমার জমিতে আবার তো ক্ষতি হয়ে যাবে। আপনি ডেড মাটির কথা বলছেন? হ্যাঁ, যে মাটিটা বললেন না যে ওইটা শক্ত হয়ে আছে একদম, হ্যাঁ, ইটের মতো হয়ে আছে, ও মাটি তো ওর তো জীবনী শক্তি নষ্ট হয়ে গেছে। একটু মাঝখানে ইন্টারভিউ। তাহলে আমার এই বাগানের কথা, এই বাগানে এখন কি আমি ওই ফাঁকায় কিছু ধনচা গাছ তুলে দিতে পারবো? যে কাটে এখানে আমার চাষ দেওয়ার আর অপশন নাই। ডাল জাতীয় ফসল করতে পারতেন। হ্যাঁ, আর যেটা হলো যে আপনি ডাল জাতীয় ফসল আমি গাছটা থেকে আমার যে চারা গাছ, যেটা মেইন গাছ, তার কত দূরে ডাল, যেটা আপনার হলো ছায়ার জন্য, যদি সূর্যের আলোর জন্য যদি কোনো ডিস্টার্ব না করে, কোনো সমস্যা নেই। মূল হলো সূর্যের আলোর সাথে ডিস্টার্ব। সূর্যের আলো, বাতাস, নিচতে তো আপনার ঢাকা থাকলে কোনো সমস্যা নেই। এখন আমার মানে ওইটাই আমার। আর যদি এরকম যদি ধনচা এরকম কাজ হয়, হ্যাঁ, একটু ধনচা কাজ যদি হলো বা অরহর কাজ হলো, আপনি কাটবেন, মানে হ্যাঁ কাটবেন, কিন্তু শিকড় থাকে যাবে নিচে। না, শিকড় থাকে গেল, আমি উপর থেকে কাটে, হ্যাঁ, মালচিং হয়ে গেল। মালচিং হয়ে গেল। তার মানে অরহর এবং ধনচা আমি মানে যেমন ডাল জাতীয়, হ্যাঁ হ্যাঁ, সে ডেভেলপ করবে। আমন ধান কাটে নেওয়ার পরে এখন তো জমি থাকে, একটা চাষ দিয়ে ধনচা ফেলাই দিবেন, চাষ দিয়ে ধনচা ফেলা যায়, তারপর আমি এই ধান চারা লাগাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুযোগ পাইলে মাটিতে হলো ডাল জাতীয় ফসল ব্যবহার করবেন। কারণ হচ্ছে কি, এটা একটা ব্যাখ্যা হচ্ছে আপনার যে মাটির মূল প্রাণ হচ্ছে হিউমাস বলে একটা ওয়ার্ড বলে, হিউমাস। এই হিউমাস গঠিত হয় মূলত দুইটা জিনিস নিয়ে। একটা হলো অর্গানিক, মানে উদ্ভিদ থেকে আসে কার্বন, আর একটা উদ্ভিদ থেকে আসে নাইট্রোজেন, এই দুইটা উপাদান। ঠিক আছে, এটা হলো ইউরিয়া সারের নাইট্রোজেন, এটা না, কিন্তু উদ্ভিদ থেকে যে কার্বনটা আসবে এই কার্বনটা, এবং উদ্ভিদ থেকে যে নাইট্রোজেনটা আসবে এই নাইট্রোজেনটা, এই দুইটা কার্বন নাইট্রোজেন এই অনুপাতটা মিলে হয় কি হিউমাস। সেই অনুপাতটা হয় কি, কার্বন লাগে 10 ভাগ আর আপনার নাইট্রোজেন লাগে কত, 1 ভাগ, 10:1, এই অনুপাতে গঠন হবে। এখন যে কোনো মাঠ ফসল, শুধু ডাল ফসল বাদ দিয়ে, যে কোনো মাঠ ফসলে আপনার এই অনুপাতটা থাকে কীরকম? এই অনুপাতটা ধরেন যে আপনার হলো ধানের এই যে গোড়া রাখি দেন না, এখানে অনুপাতটা থাকবে কত, আপনার 80 ভাগ ইন্টু 1, 80:1, মানে কার্বন থাকবে 80 ভাগ, নাইট্রোজেন থাকবে কত ভাগ, 1 ভাগ। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন কি আগে আমরা লাগবে আমাদের হিউমাস কত, যে নাইট্রোজেন যদি 1 ভাগ লাগে তাহলে কার্বন লাগবে কত, 10 ভাগ। বুঝতে পারছি? তাহলে 10:1, তাহলে 70 ভাগ কিন্তু বেশি আছে, কি আছে, কার্বন। তাহলে 70 ভাগের জন্য 7 কেজি আপনার কি লাগবে, নাইট্রোজেন। এই নাইট্রোজেন দিবে কোথায়? এই নাইট্রোজেন আসবে কোথা থেকে, আপনার হলো লিগুমিনাস, মানে আপনার ডাল জাতীয় যে ফসলগুলো আছে, এই ডাল জাতীয় ফসলে আবার কি আছে, যে প্রায় হলো 5 থেকে 7 ভাগ আছে হলো কার্বন, আর 1 ভাগ আছে কি, নাইট্রোজেন। কার্বন বাড়ে গেল, মানে হ্যাঁ, তাহলে এখানে কি বাড়লো না, কার্বন তো আপনার লাগবে 10 ভাগ, মানে হিউমাস গঠন দরকার কত, 10 ভাগ, আর 1 ভাগ লাগবে হলো নাইট্রোজেন। আর আপনার লিগুমিনাস যে ফসলটা আছে তার কি 4 ভাগ আছে, ধরেন 4 থেকে 5 ভাগ আছে কি আপনার হলো কার্বন, 1 ভাগ আছে নাইট্রোজেন। তাহলে আরো নাইট্রোজেন সে হলো কত, কার্বন আরো সে আরো কার্বন নিতে পারে, নিয়ে সেখানে কিন্তু হিউমাস গঠন করবে। এই দুইটা মিলে তো হিউমাস হয়। এরপর আর একটা সোর্স আছে, এই যে অণুজীবগুলো আছে না, এই যে কোনো অণুজীব হলো ধরেন যে অক্সিজেন গ্রহণ করে,
মানে অণুজীব আছে দুইটা, একটা হলো অক্সিজেনের উপর নির্ভর করে আর একটা অক্সিজেন ছাড়া বাঁচে। যারা অক্সিজেনের উপর নেয়, অক্সিজেন নিয়ে শ্বাস প্রশ্বাস চালায়, তারা তার বডিতে কার্বন যোগ করে, কার্বন ডাইঅক্সাইড যোগ করে। তারপর কি করে, এই বডিটা যখন হয় এই অণুজীবগুলোর জীবনকাল কম থাকে, যখন সে মারা যায় তার বডিতে কি থাকে, ওই কার্বন আর নাইট্রোজেনের অনুপাত থাকে। এটা ওই যে 3:1 এক একটার এক এক রকম থাকে। তো এইখান থেকেও কিন্তু আপনার নাইট্রোজেনটা যোগ হয়। আরো কার্বন তো অনেক বুঝতে পারছি? তো এই যে এই কার্বন নাইট্রোজেনের অনুপাতটা এটা মেনটেন করার জন্য আমরা কি করতে হবে, লিগুমিনাস ফসল আর অণুজীবকে নিয়ে আসা। আর একটা উপায় আছে, দেশি কেঁচো যখন তার বিষ্ঠাটা দেয়, একটা কেঁচো তার জীবনে হলো 4 কেজি মাটি সে হলো ওই যে কেঁচো সার দেয়। কয় কেজি দেয়? 4 কেজি। আপনার যদি অণুজীবের এই যে দাদার যে এইচকে বহুমুখীর যদি আপনি হলো সারগুলো ব্যবহার করেন, ঘনজীবামৃত, তরল জীবামৃত, যখন দিবেন আপনার প্রায় একরে প্রায় 8 লাখ কেঁচো কাজ করবে। 8 লাখ কেঁচো, 8 লাখ কেঁচো যদি কাজ করে, একটা যদি দেয় 4 কেজি, তাহলে 8 লাখ কতগুলো কেঁচো? সে কেঁচো তো আপনার জমিতেই তৈরি হবে। আপনি যেটা বললেন না যে মাটি শক্ত হবে, 8 লাখ কেঁচো যখন কাজ শুরু করবে তখন কি এই পর্যায়ে থাকবে? কিন্তু ওই নার্সিংটা ওই কৌশলটা মাঠের নামে ধীরে ধীরে বুঝতে হবে। মানে এটা আপনাকে মাঠে ওই আপনার প্র্যাকটিসের সাথে। এই নার্সিংগুলো খালি ইউটিউবে দেখি, আর আজকে আপনার কাছে শুনলাম বাংলাদেশে যে এত কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ইন্ডিয়া তো বাদ পর্যায়ে কৃষকের সঙ্গে এইভাবে বসে না বলে মনে হয় না আর কি, আবার চোখে পড়ে নেই। আছে ইউরিয়া সারের কোম্পানি, বিশাল ব্যানার দিয়ে বাজারের দিন বা শুরু করে দিল অ্যাডভার্টাইজ। মূল ফ্যাক্টগুলো বুঝছেন? এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, মানে জিনিসগুলো তো মূল জায়গায় বুঝতে হবে আপনার, কেন আমি খাবো। আমার হলো যেমন আপনি যদি বলেন যে আমার হাড় শক্ত করার জন্য, আমার ভিটামিন ডি এখন তো ক্যাপসুল পাওয়া যায়, আমি ভিটামিন ডি খাই, কিন্তু এটা কি আল্লাহ প্রদত্ত? এটা কাজ হবে না যতই খান আপনি। আপনার যে সোর্স, প্রকৃতি থেকে ঈশ্বর যে সোর্সগুলো বাইর করছে, ওই সোর্স থেকে ওইটা নিতে হবে। সেটা কি আপনার সকালবেলা যে সূর্য থেকে যে আলো, এই আলো থেকে আপনার ভিটামিন ডি আপনার অ্যাবজর্ব করতে হবে, তাই না? ঠিক এরকম সোর্স আছে, এই সোর্স থেকে নিতে হবে। এবং সবাই যে বলো প্রকৃতির মধ্যে আমরা বাধা, প্রকৃতিকে বোঝা এবং যেটা হলো যেটা বলার চেষ্টা করতে, যেমন প্রাকৃতিক কৃষি যে বলতেছে যে আপনি দেশি গরুতে কেন বলতেছে দেশি গরু, অন্য গরুকে প্রাধান্য দিচ্ছে না কেন? দেশি গরুতে যে অণুজীবগুলো ডেভেলপ হয় এটা অকল্পনীয়। এই অণুজীবগুলো বলছে কি, ওই যে অণুজীবগুলো মাটিতে যোগ করবে। অণুজীবগুলো যে যখন মারা যাবে তার বডিতে কার্বন এবং নাইট্রোজেন থাকে, সে মারা যাওয়ার পর বডিটা তো উদাও হয় না, আপনি চোখে দেখেন না। গোবর খাইলেও দেখবেন না, গোবর দেবেন ঝুরঝুর হবে, কেন? অণুজীবটা ওখানে সে মারা যায়, সে তখন হলো ভুরভুরা হয়ে যায়। ওইটা কি হবে আপনার, কি হবে, ওই জমিতে কার্বন নাইট্রোজেন যে রেশিওর কথা বললাম না, সে হিউমাসের গঠন করবে। বুঝতে পারছি? ছাগলের আপনার মল থেকে এটা পরিমাণে কম, অনেক কম। ছাগলের মল যে এটা যে ফাইন্ডিং যেটা রেজাল্ট পাইছে আপনার সব থেকে হলো দেশি গরু। দেশি গরু কি প্রথম ফার্স্ট চেষ্টা করা যে নিজের লোকাল যে দেশি গরুটাকে দেখবেন যে আপনার এই উত্তরবঙ্গে যে ছোট সাইজের গরুটাকে, এটা কিন্তু এখানকার ফার্স্ট লোকাল। তারপর এটা না পাওয়া গেলে সাইওয়াল অথবা চিটাগাঙের যে ওই যে সিন্ধি, এইটাকে। তারপর ধীরে ধীরে চেষ্টা করা যে যেটা বাইরে অস্ট্রেলিয়ান যে গরুগুলো আছে, ফ্রিজিয়ান টিজিয়ান, এগুলো বাদ দেওয়া। এই যে দিলে কি হবে আপনার ওই যে অণুজীবের বিষয়টা, যখন একটা গরুর যখন দুধ দোয়ায় অথবা বাছুর দুধ খায়, তখন তার অণুজীবের সংখ্যাটা কিন্তু এই যে দুধের মাধ্যমে প্রোটিন এনার্জিটা চলে যায়। এটাকে অ্যাভয়েড করা। একান্ত যদি এটা বিকল্প না থাকে তাহলে পরিমাণে বেশি দেওয়া। এখানে মূল হচ্ছে কি, মূল আপনি কিন্তু ওই যে তরল যে দ্রবণগুলো দিচ্ছেন, মূল হচ্ছে যে আপনি কতটুকু দিচ্ছেন এটা না, ওইখানে যে জীবনগুলো আছে এটা মাটিতে দেওয়া, মাটিটাতে ওই পরিবেশটা তৈরি করা, মাটিতে সেজন্য ডেভেলপ করে। বুঝতে পারছি? যখন আপনি তরলটা ব্যবহার করবেন ওখানে কেঁচো আসবে, দেশি কেঁচো। দেশি কেঁচো তো যে তার যে বিষটাটা দেয়, এখানে দুইটা জিনিস দেয়। একটা হলো দেয় মাইক্রোরাইজে, এক ধরনের হলো ফাঙ্গাস। সেটা কি করে, সেটা গাছকে পানির অভাব দূর করে, গাছের যে কোনো খাবার সে তৈরি করে। এই মাইক্রোরাইজা আমাদের যে মাটি তৈরি হইতে মাইক্রোরাইজার প্রথম ভূমিকা রাখে। পাথরগুলাকে সে খেয়ে খেয়ে মাটি করছে। এটা বুঝছেন? এটা অর্ধেক যে আমাদের কেঁচোর যে সার পাই আমরা মাটিতে, কেঁচোর যে বিষটাটা পাই, অর্ধেক থাকে মাইক্রোরাইজা, আর বাকি যে অর্ধেক থাকে সেটা থাকে হিউমাস। সেটা কার্বন নাইট্রোজেন রেশিও মিক্স থাকে, ওই যে কার্বন রেশিও। তো এই যে হিউমাস যে আপনার কেঁচোর যে সারটুকু পাইলেন, তো এটা তো গাছকে প্রোটেক্ট করে। তো আপনি কেঁচো যদি আনতে পারেন তো আপনি তো অটো খাবার তৈরি হবে।
আর যখন আপনি ন্যাচারালি খাবার যোগাবেন না, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে ভালো থাকে। এখানে কিছু কিছু আপনাকে টেকনিক অবলম্বন করতে হয়, এক একটার এক এক রকম আছে, এক একটা মরফোলজি, যে কোন গাছের প্রুনিং করতে হবে কী হবে, তারপর প্রুনিং করার তথ্য অনেকগুলো থাকে, কোন গাছটাকে কী শেপে লাগাইতে হবে, এগুলো কিছু কিছু টেকনিক থাকে, এক একটার এক এক রকম, এটা প্র্যাকটিস করতে করতে হবে। আমরা যে কীটনাশক ব্যবহার করতে জমিতে তো আমরা 12টা বাজার দিচ্ছি, এটা তো অবশ্যই, এটা যারা কেঁচো তো মাটিগুলো পাওয়া যায়। এটা তো ওই কোম্পানিরা যারা তৈরি করছে তারাও বলে হয় কীরকম যে যে নিউট্রেন ধরেন যে এই যে দেখবেন অনেক জায়গায় হলো যে পটাশের অভাব যদি হয়, গাজর ঘাস থাকে, দেখবেন যে গাজরের মতো যে পাতা আছে না, তখন সেখানে সে আসবে। এখন একটা গাছ, একটা যেমন যে আপনার কচু গাছে কি শুধু একটা উপাদান দিয়ে তৈরি? সবগুলো উপাদান থাকে, এর মধ্যে যে একটা কিছু কিছু উপাদান থাকে সেটা মেজর থাকে, সেটা পরিমাণে একটু বেশি থাকে। এটা রিসার্চের ফল, হ্যাঁ, এটা কারণও আছে। আমাদের যে 17টা উপাদান আছে, 17টা উপাদানের মধ্যে আপনি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টা আসবে হলো সূর্যের আলো থেকে, মাটি থেকে আসবে না। বাকি প্রত্যেকটা আপনার মাটি থেকে আসবে। এই মাটি থেকে কখন আসবে? মাটি থেকে নিচ থেকে যখন আসবে সে সংগ্রহ করবে। এই যেটা শর্ট থাকে, হ্যাঁ, সেটা করে কি, আপনার শর্ট থাকলে কি, ওইখানে যেটা শর্ট থাকবে মাটির নিচ থেকে হলো ইভাপোরেশন হয়, মাটির নিচ থেকে ওই যে গাছটা শর্ট থাকবে ওইটাকে মাটির সে নিচ থেকে যেন নিয়ে আসতে পারে সেই চেষ্টা করে। মনে করেন যেমন এই গাছটা অবশ্য বীজ আছে একটা, এই বীজটা ওখানে আসবে কি হবে? ওই মাটিটা তো ওই জায়গাটা তো ওইটার অভাব, বীজটা তো তৈরি হইতে হবে, নাহলে গাছটা হবে কি হবে? আপনার যতগুলা আগাছা থাকবে, এই আগাছার প্রায় 80% হলো বীজ থাকে হলো ছোট বীজ। শোনেন কথা, এই বীজ ছোট যেটা, এই বীজগুলা আপনার প্রায় 1 ইঞ্চির মধ্যেই এই জন্মাবে, 1 ইঞ্চি গভীরের মধ্যে জন্মাবে। এটা যদি 1 ইঞ্চির নিচে যায় তাহলে আর এটা কিন্তু বের হবে না, কারণ এর বীজের যে ছোট সাইজের যে পরিমাণ, এর বীজের যে পরিমাণ এনার্জি বা তেল থাকে, বীজের মধ্যে তেল থাকে, সেটা যদি 1 ইঞ্চির নিচে যায় ওই এনার্জি পাবে না সেটা ভেদ করে ওঠার। তাহলে এই যে এটা পড়তেছে ওই 1 ইঞ্চির মধ্যে নিচেই পড়তেছে। এখন এই যে আগাছার ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় হয় কীরকম যে আপনার যখন উঁচু নিচু হয় জমি, উঁচু নিচু হওয়ার পরে যখন আপনি পানি আসে বা বৃষ্টি পানি আসে, এই আসার কারণে ধরেন যে এটা যদি সমান থাকতো, এই নিচু থাকার কারণে এখানে আগাছাটা যেটা ছোটো আগাছা সেটা বেশি থাকে, বেশি থাকার কারণে আপনি যত চাষ দেন ওই একটু জায়গার মধ্যে বেশি থাকবে, কারণ ওই জায়গাটা আপনার কি পানি, ওই জায়গা থাকে, পানি থাকে, বেশি থাকার কারণে যখন পানি নামে যায় তখন সে উপরেই থেকে গেল। আবার সে যখন তার সময় সুযোগ হলো সে সুন্দরভাবে বের হয়ে আসলো। দেখছেন কিনা আপনারা ওই যে কাশ ফুলের যে হ্যাঁ বাতাসে এমন আগাছা আছে যে কিছু আপনার বাতাসের মাধ্যমে আসে, বাতাস হ্যাঁ বাতাসে আসতে পারে, বীজের সাইজের উপর ডিপেন্ড করে। অনেক সময় হলো এমন জাতীয় উদ্ভিদ সে মাটি ফেলে উঠছে, কাশফুল হলে এই যুক্তিটা মানতো, কিন্তু আমি অনেক দিনে চিন্তা করতেছি, আমার মাথা তো ছোট, কিন্তু এটা উত্তরটা খাইতে পারছি আজকে 50-60 বছর পরে মাটি উঠে ফেলাইছে, এই মাটির মধ্যে উদ্ভিদ, ওগুলো বীজ ওখানে ছিল, আমার দেখছি, আমার একবারে পুকুরের নিচের মাটি দাদা, পুকুরের নিচের মাটি উপরাই না উঠাইছে, এখানে দেখে আরো জঙ্গল বেশি উঠে, তাহলে ওখানে কিছু ছিল। ওই প্রশ্নটার আপনি যে আমরা যেটা এখন চিন্তা করছি ওইটার স্যার কিন্তু ওইটার উত্তর আগেই দিয়েছে, যে যেটা মানে মাটিতে যেটার অভাব থাকবে সেই ধরনের উদ্ভিদ আপনার মানে ওই জমিতে এই দাদা জিজ্ঞাসা করে, মানে এটা আইলো কত বীজটা করতে গেছে না, কিছু কিছু বীজ থাকে না, কিছু কিছু ডরমেন্সিতে থাকে, কিছু কিছু মানে আপনার কিছু কিছু বীজ থাকে যে থাকে কি বলে ঘুমন্ত অবস্থা থাকে, মানে প্রকৃতির লীলা তো অনেক, সবগুলো তো কিছু কিছু থাকে ঘুমন্ত অবস্থা থাকে, নির্জীবভাবে থাকে। তার যেমন ধরেন যে আমরা রাখলাম, ধরেন যে ধানের বীজ, হ্যাঁ, আমার হলো ঘরে রাখতেছি, আমার গাজায় না, ঠিক সেটাকে রোদ দিয়ে যখন তার এনভায়রনমেন্ট তার মতো করে দেই না, পানি টানি দিয়ে দেয়, তখন ফিরে আবার গাজায়। এটা বলে যে কিছু কিছু বীজ থাকে তার বৈশিষ্ট্য থাকে যে সেরকম সে ডরমেন্সিতে থাকতে পারে। এই যে এখন বলতেছে যে কেঁচো নাই, আপনি ঠিকই জীবামৃত ব্যবহার করেন, ছাদের মধ্যে আমাদের কেঁচো আসছে, হ্যাঁ ছাদে, বুঝতে পারছি, ডরমেন্সিতে থাকে, মানে সে নির্জীবভাবে ঘুমন্ত অবস্থা থাকে। এই উপাদানগুলো তৈরি করে তো তার হলো অ্যাক্টিভ করার জন্য। আমাদের 5 তলা ছাদের মধ্যে ট্রেনিং করে আসলাম না 23 তারিখে, এখানে কেঁচো গেল কেমনে? সাভারে অতিষ্ঠ হয়ে গেছে।
তারপরে যে আপনাকে হিউমাসের ড্রামটা দিছি ওই তো আমার পুরো ছাদ কিছুতে ভর্তি হয়ে গেছে।